বর্ধমান ফুডিজ ক্লাব পরিবারের তরফ থেকে আমরা একটা ছোট্ট পডকাস্ট শুরু করছি, যেখানে আমরা গান বাজনা করব, আড্ডা মারব এবং প্রচুর মানুষের ইতিহাস সম্পর্কে জানবো যারা বর্ধমানের গৌরব। আজকে আমাদের সঙ্গে আছে এমন একজন যার ইন্ট্রোডাকশনের কোনো প্রয়োজন নেই, তবুও আমার কর্তব্য আপনাকে জানানো। সে হচ্ছে উন্মাদ ব্যান্ডের লিড ভোকালিস্ট এবং একজন খুব ভালো লিরিসিস্ট, খুব ভালো গান লেখে, খুব ভালো গান গায় এবং একজন দারুণ স্টেজ পারফর্মার সংকেত। সংকেত, ওয়েলকাম আমাদের বিএফসি অফিসে। কেমন লাগছে বলো? প্রথমেই বলবো এটা খুব ভালো একটা উদ্যোগ, যেখানে আমাকে প্রথমে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে এবং এটাই আমি বেশ খুশি। আমি নিজেও খুব চাই বর্ধমানে সবসময় নতুন কিছু হোক, এবং ফুডিজ ক্লাব একটা আমার কাছে অন্যতম এইটাই কারণ তার ভাবনা চিন্তাগুলো খুব ইনোভেটিভ। তারা সবসময় নতুন নিয়ে ভেবেছে, নতুন কাজকর্ম করেছে এবং বেশ কিছু কাজেই সফল এখনও পর্যন্ত। আগামী দিন দেখা যাক। এবার আমরা সবসময় চাই যারা লোকাল যারা মানুষজন এবং লোকাল যারা মানুষজন বর্ধমানকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে নিজেদের রেসপেক্টিভ কাজে, তারা যেন সাকসেস পায় আগামী দিনে এবং তারা যেন আরও অনেক উঁচু জায়গাতে যায়। তার জন্য আমাদের যা যা প্রয়োজন আমরা করব এবং আমরা জানাবো আপনাকে তাদের সম্পর্কে, তাদের জার্নি সম্পর্কে। তো সংকেত, কেমন লাগছে ভিডিওটা, তোমার নিজের ভিডিও? আমার নিজের ভিডিও সবসময় ভালো লাগে, খারাপ কোনো সময় লাগে না। যতদিন না রিলিজ হচ্ছে আমি নিজের ভিডিও প্রচুরবার দেখি। রিলিজ হওয়ার পরে আর হয়তো দেখা হয় না, কারণ তারপরে ওই আর কি নতুন গানে চলে যাই, সেই জন্য আর পুরনো ভিডিও দেখা হয় না। আচ্ছা, একজন যে গান গাইবে, একটা বাচ্চা ছিল, যখন তুমি বাচ্চা ছিলে, ছোটো ছিলে যখন, তো আমরা যখন বড় হচ্ছি তখন আমাদের বাবা মা ভাবে যে আমার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে স্কুল টিচার হবে, আমরা অনেক কিছু ভাবি। আমি ছোটোবেলা ভাবতাম আমার সোলজার হবো, সৈনিক হবো, গুলি চালাবো। তো ছোটোবেলাতে কখন এটা মাথায় এলো যে আমি গায়ক হব? মানে চট করে দেখা যায় না, একটা বাচ্চা ছেলে যখন ভাবছে বা বাড়ির বড়রাও, বাবা মা বলছে হ্যাঁ তুই এই কাজটা কর। তা আমি এই জার্নি শুনতে চাইছি। খুব যদি মানে সাপোর্টিভ না হয় তাহলে একটা বাচ্চার পক্ষে আমার মনে হয় গায়ক হওয়া বা ডান্সার হওয়াটা খুব কঠিন ব্যাপার। তোমার কি মনে হয়? দেখো, এটা খুব সত্যি একটা কথা। যদি বাবা মা সাপোর্টিভ না হয় সেক্ষেত্রে ওই বড় হয়ে কি হব একটা কঠিন প্রশ্ন সম্মুখীন হতে হয় একটা সময়ের পর গিয়ে। আমার ক্ষেত্রে একদমই সেরমটা নয়, আবার উল্টোটাও ঠিক। অনেক বাবা মা চায় যে আমার ছেলে এটা হোক, দিয়ে ছেলেটা যেটা হতে চেয়েছিল আলটিমেট সেটা তারা হয় না। সেই জন্য আমি যেই জন্য নিজেকে খুব লাকি মনে করি, আমি যেটাই করতে চেয়েছি জীবনের শুরুতে যেমন ক্রিকেট খেলতে চেয়েছিলাম, আমার বাবা মা কোনো দিন আটকায়নি। পরে গান গাইতে চেয়েছিলাম, সেখানেও কোনো দিন আটকায়নি। তো এই দিকটাতে আমি খুব ভাগ্যবান যে আমি যেটাই করেছি, যা কিছুই করেছি, বাবা মা সেটাকে সাপোর্ট করেছে যে তুমি করো, তোমার যেটা মনে হচ্ছে তুমি সেটা করো। এবং আমি আমার মনেরটা আজও শুনেছি, ছোটোবেলাও শুনেছি, আগামী দিনেও শুনবো। আজকের দিনে দাঁড়িয়ে বর্ধমানে কোনো প্রোগ্রাম যখন তুই পারফর্ম করিস, ঠিক আছে, আমি এবার তুমি বলছি, এবার তুই বলছি, আমি ওকে তুই বলি, ঠিক আছে, সেই জন্য তুইটাতেই একদম। তো যখন তোরা বর্ধমানে পারফর্ম করিস, তো আমরা জানি যে গেঁয়ো যোগী ভিক পায় না, এটা একটা ব্যাপার আছে। লোকাল শিল্পী, ঠিক আছে, লোকাল শিল্পী আর বাইরের আর্টিস্ট, এই দ্বন্দ্ব তো চিরকালের। তো কোথাও গিয়ে কি মনে হয়েছে যে বর্ধমানে যখন আমি পারফর্ম করি আমি সম্মানটা একটু কম পাই, যখন আমি বাইরে গিয়ে পারফর্ম করি আমি সম্মানটা একটু বেশি পাই, বা যেখানে আমি কম টাকায় পারফর্ম করি সেখানে সম্মানটা একটু কম পাই, বেশি টাকা নিয়ে পারফর্ম করলে সম্মানটা একটু বেশি পাই, এরকম কি কোথাও মনে হয়েছে? বা যদি মনে হয় তো এটা কেন হচ্ছে এরকম, আমার একটু বলতে হবে। খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুমি এখন যেটা আমায় করলে। এই কম টাকা পাই, বেশি টাকা পাই, এটা অনেকের ক্ষেত্রে হয়, অনেকের সাথেই হয়, আমি সেটা জানি। কোথাও গিয়ে আমার একটা মনে হয় যে কোথাও একটা গিয়ে আমরাও দায়ী। আর এই যে গেঁয়ো যোগী ভিক পায় না, এই কথাটা যেমন সত্যি, সেরকম আবার এটাও সত্যি যে এই গ্রামটাই কিন্তু একটা যোগীকে তৈরি করে, তবেই গিয়ে সে বাকি গ্রাম শহর বাকি সমস্ত জায়গায় গিয়ে তার যে সৃষ্টির সম্ভার সেটা বহিঃপ্রকাশ হয়। সেখানে গিয়ে তখন হয়তো তার শহরের ছেলে নিয়ে গর্ব করা হয়। সেই জন্য কোথাও একটা গিয়ে আমাদেরও কোথাও একটা দায়িত্ব থাকে যে আমরা এমন কিছু করব যেটা শহরের কাছে উদাহরণ হয়ে দাঁড়াবে। সেইটা খুব গুরুত্বপূর্ণ প্রথম, আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়। আর একটা দেখো, এটা খুব সত্যি কথা, প্রথমেই অর্গানাইজাররা বহু টাকা তো দিতে চায় না। হ্যাঁ, একটা ক্ষোভের জায়গা থাকে। ধরো কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, আমার কাছে আমি প্রথমেই বলে দিই, আমার কাছে লোকাল মানে শুধু ট্রেন,
ঠিক আছে, লোকাল শিল্পী বাইরের শিল্পী বলে কিছু হয় না। হ্যাঁ মানে আমি বলছি আর্টিস্টের কাছে অবশ্যই সেটা ঠিক, কিন্তু একজন অর্গানাইজারের কাছে হ্যাঁ। মানে এরকম কি কখনো হয়েছে যে অর্গানাইজার বলেছে যে আমরা লোকাল শিল্পী দিয়ে পারফর্ম করবো না, আমরা বাইরে থেকে শিল্পী নিয়ে আসছি, আমাদের প্রচুর বাজেট, একদমই তুমি বাদ, এটা হ্যাঁ এই অসম্মানটা এরকম কি হয়েছে কখনো? এটা দেখো আমার সাথে বহুবার আমি এটা ফেস করেছি যে তোমার স্ট্যাম্প কি আছে। আমি বলেছি যে আমার এতগুলো নিজের গান আছে, এতগুলো স্টেজ পারফরমেন্স করেছি, কিন্তু ওরা বলেছে সামাও না কোনো রিয়েলিটি শোতে গেছো। তখন শুনে একটু খারাপই লেগেছে, তাহলে কি গান বাজনাটা শুধু রিয়েলিটি শোয়ের জন্য করছি? নিজেকে প্রশ্ন করেছি, নিজেকে বুঝিয়েছি এবং বলেছি যে না, আরও বোধহয় মানুষের কাছে পৌঁছতে হবে, কারণ মানুষ শেষ কথা বলে। এবং হ্যাঁ, এই বাইরের শিল্পীরা বেশি পয়সা নেবে এবং যারা হোম টাউন, যাদের হোম টাউনের কোনো অনুষ্ঠান হলে এটা থাকবেই, এটা চিরকাল থাকবে। ক্ষোভের জায়গা যেটা থাকে সেটা হলো, ধরো একটা বাইরের থেকে শিল্পী আসছে, আমি কথায় বলছি, সে 10,000 টাকা নিচ্ছে, আর একজন লোকাল যে গান গাইছে সে 500 টাকা নিচ্ছে। এই ডিফারেন্সটা আমার মনে হয় যে একটু কম হওয়া উচিত। মানে দুজনেই যেহেতু পারফরমেন্স করছে, তো আমি একজনকে এত টাকা দিতে পারছি আর একজনকে একদম মানে যেটা না দেওয়ার মতো, সেটা হওয়াটা উচিত না। আমার মনে হয় সেক্ষেত্রে অর্গানাইজারদের একটু বোঝা উচিত যে যারা আর্টিস্ট হতে চাইছে বা যারা নিজেদের প্রোফাইলটা তৈরি করতে চাইছে, তাদের সারভাইভ করার জন্য যতটা তার প্রোফাইলে তাকে দিলে তার সাহায্য হতে পারে, সেটা একটু আর্টিস্টটা ভাবতেই পারে। কারণ 10টা শিল্পী যদি কোনো অর্গানাইজার ঠিক করে যে আমি এটা 10 জনকে আনবো, সেক্ষেত্রে 10 জনকে না এনে যদি 8 জনকে আনে, ওই দুজনের পয়সা কোনো যদি তাদের শহরের শিল্পীদের জন্য তারা রাখে, আমার মনে হয় শিল্প সম্ভারটা বাড়বে আর কি। একটা জুনিয়র আপকামিং আর্টিস্টেরও তৈরি হতে অনেক বেশি সুবিধা হবে এবং তারা অনেক বেশি অনুপ্রাণিত হবে যে না, আরও ভালো গান বাজনা করলে আমারও বাজেট বাড়তে পারে বা আমি রিনাউন্ড শিল্পী হতে পারি। ঠিক ঠিক। আচ্ছা, এই প্রসঙ্গেই আমি একটা কথা বলি যে কিছুদিন আগে আমি একটা স্ট্যাটাস দেখেছিলাম, ডেটটা আমি মেনশন করছি না, ঠিক আছে, ডেটটা মেনশন করতে সমস্যা আছে। সেখানে সংকেত লিখেছে যে মনে পড়ছে লোকাল শিল্পী বলেছিলেন, এটাই তফাৎ, আমি আজও গান গাইছি, আপনি কোথায় যাবেন ভাবুন। ঠিক আছে, 5 নম্বরের প্রশ্ন সামারি, যে এটাকে একটু ভাব সম্প্রসারণ করতে হবে যে এখানে আপনি বলতে কাকে বলা হচ্ছে বা এই বিষয়টা, এটা তো আমি বুঝতে পারছি ক্ষোভের জায়গা থেকে একটা এসছে। হ্যাঁ, এবার এটা বলি, এটা সম্পূর্ণ অভিমান থেকে বলা। আমার বলতে কোথাও আপত্তি নেই। আমাদের পেছনের যিনি সরকার চালাচ্ছিলেন পশ্চিমবঙ্গে, তিনি হেরে যায় এবং তারপরে এটা আমি খুব ক্ষোভ থেকে বলেছিলাম, কারণ আমরা গত বেশ কিছু বছর দেখেছি যে যা কিছুই অনুষ্ঠান হচ্ছে প্রচণ্ড বড় মাপের হচ্ছে এবং কিছু শিল্পী যারা অনুষ্ঠান করছে, এবং আমার তাতে কোনো ক্ষোভ নেই যে ও করছে আমি করছি না কেন। আমার বক্তব্য হচ্ছে, আমি মঞ্চের নিচে দাঁড়িয়ে যদি কাউকে ভালো অনুষ্ঠান করতে দেখি তাহলে আমি খুশি হই। আমার মনে হয় যে আমার থেকে কেউ ভালো মঞ্চে দাঁড়িয়ে আছে, আমাকে আরও ভালো হতে হবে। এটা যদি উল্টো হয় সেক্ষেত্রে একটু খারাপ লাগে। এবং এই বহিঃপ্রকাশটা, ফেসবুক তো আমাদের একমাত্র প্ল্যাটফর্ম যেখানে আমরা খুব মন খারাপের কথাও দুম করে লিখে দিতে পারি, যদিও আমি খুব একটা লিখি না, প্রচণ্ড রাগ অভিমান না হলে। তো সেই অভিমান থেকেই মানে আমার খুবই কাছের একজন মানুষ যাকে আমি খুব আজও ভালোবাসি, সে হয়তো বাসে না, কারণ তার কাছে আমি ওই পয়সায় গান গাইতে যাইনি, কারণ তার প্রচুর পয়সা, তার প্রচুর অনুষ্ঠানের বাজেট ছিল, তা থাকা সত্ত্বেও তার আশা ছিল যে আমি বোধহয় বিনা পয়সাতেই গাইবো, এবং আমি চেষ্টা করি এটা মেনটেন করার যে আমি বিনা পয়সায় গাইবো না। এবং আগামী দিনেও মানে এটা আমি কোনো দলীয় মানুষ তো নই, আমি গান গাইতে এসেছি এবং গানই গাইবো। সে যেই সরকারে থাকুক না কেন, যেই চালাক না কেন, আমি মানে এটা সরকারের কাছে আমার অনুরোধ, মঞ্চতে যেন শিল্পী দেখি। মানে কারোর ভাইপো, কারোর পিসি, কারোর দিদা, কারোর দাদু দেখতে আমি অভ্যস্ত নই। যদি তারা ভালো গায় তারা অবশ্যই মঞ্চে উঠুক, তারা গাইবে। মঞ্চ শিল্পীদের জন্য, মঞ্চতে গান বাজনা হোক, ভালো গান বাজনা হোক, এবং যেটা হচ্ছে সেটা দেখে যেন নতুন প্রজন্ম শেখে এবং তারা যেন এটা ভাবে যে আজকে আমি যেটা দেখছি ওইখানে পৌঁছাতে গেলে আমাকে এটা করতে হবে, তার জন্য সে খাটবে। এবার মঞ্চে আমি যদি দেখি একটা কেউ মানে কে কী করে নিয়ে, মানে থাক সেসব কথায় আর যাচ্ছি না। সেই শুধুমাত্র আমার একজন ভালো পিসি আছে বলে আমি গান গাইবো তা হতে পারে না, দাদা বাটেবার। যাই হোক, মজা করেই বললাম। মানে আমি একদমই কারোরই এগেনস্টে নই। আমি আবারও বলছি, আমার পূর্ণ সমর্থন এ পশ্চিমবঙ্গের ভালো হোক, পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা নির্দ্বিধায় স্বাধীনভাবে গান বাজনা করুক এবং সবাই করুক এবং যোগ্য লোক মঞ্চ পাক। এটা মানে
এটা ক্ষোভ হিসেবে বললে ক্ষোভ, মানে খুব মনের চাওয়া থেকে বললে মনের চাওয়া। আমি সবসময় চাই যে যোগ্য শিল্পী মঞ্চ পাক। তাতে যদি আমি মঞ্চ না পাই, আমি বারবার এটা নোট করছি, এরপরে যদি আমাকে মঞ্চে না দেখা যায় আমি খুশি হব, আমি একদমই দুঃখিত হব না। যদি আমি দেখি মঞ্চে যারা আছে তারা আমার থেকে অনেক গুণে ভালো, আমি নিজেকে আরও ভালো করার চেষ্টা করব, নিজেকে আরও প্রস্তুত করব যে আমাকে ওই জায়গায় পৌঁছতে গেলে আমার এখনও খাটনি বাকি, আমাকে আরও লড়তে হবে, কিন্তু মঞ্চটা শিল্পীদের হোক। এই প্রসঙ্গে তাহলে আমি জিজ্ঞাসা করি যে এখন পশ্চিমবঙ্গে নতুন সরকার এসেছে, তো একজন উঠতি সিঙ্গার হিসেবে বা একজন রিনাউন্ড সিঙ্গার হিসেবে, কিন্তু লোকাল সিঙ্গার হিসেবে, আমি লোকাল সিঙ্গারই বলছি একদম ঠিক আছে, তো পশ্চিমবঙ্গ সরকারের কাছে, নতুন সরকারের কাছে, আমি কোনো দল বলছি না, পশ্চিমবঙ্গ সরকারের কাছে একজন সিঙ্গার বল বা একজন ডান্সার বল যারা প্রোগ্রাম করে, পারফরমেন্স করে, তারা কি এক্সপেক্ট করতে পারে যাতে তাদের ভালো স্টেজ পায় বা তাদের আরও ফ্লারিশ করে? মানে আমি বলতে চাইছি যে বিষয়টা হচ্ছে এরকম যে দেখ, আমরা যখন ছোটো ছিলাম, যখন আমরা বড় হচ্ছি, তখন আমরা দেখেছি টেনিস ক্রিকেট খুব খেলতাম আমরা, কিন্তু টেনিস ক্রিকেটের কোনো ফিউচার ছিল না। আজকে ISPL হচ্ছে, টেনিস ক্রিকেটের দারুণ ফিউচার। এটা হচ্ছে এই কারণেই যে সরকার এটাতে ইন্টারেস্ট দেখিয়েছে। সচিন তেন্ডুলকার ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে, ISPL শুরু হয়েছে, প্রচুর টাকা আসছে। তো আজকের দিনে দাঁড়িয়ে একজন সিঙ্গার বা একজন ডান্সার আগামী দিনে, আজকে ধর 10 বছর বা 15 বছর পরে এরকম কোনো প্ল্যাটফর্ম পাওয়া কি সম্ভব, বা সরকার কী করতে পারে যাতে একজন যে অল্প বয়স দেখো, যে 12-এ পড়ছে, যে ফার্স্ট ইয়ারে পড়ছে, সে যেন স্বপ্ন দেখতে পারে যে আমি আগামী দিনে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যে ইনকামটা করব, আমি একদম পরিষ্কার বলছি যে ইনকাম করাটা আমাদের জীবনের মূল লক্ষ্য। এটা আমার মনে হয় যে আমি আলটিমেটলি আমাকে কত টাকা আমি ইনকাম করছি সেটা মানুষ দেখবে এবং আমার জীবনটাতে ভালো হয়। তো আজকে যে একটা ছেলে, বাচ্চা ছেলে, যে সে বড় হয়ে ভাবতে পারবে যে আমি যেমনভাবে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হয়ে ইনকাম করতে পারবো, আমি আগামী দিনে সিঙ্গার বা ডান্সার হয়ে সমানভাবে ইনকাম করতে পারবো। তো এই জন্য সরকারের কী কী করা উচিত বা কী কী এক্সপেক্ট করিস তোরা নতুন সরকারের কাছ থেকে, যে আমি ভাই এইগুলো আমি এক্সপেক্ট করি সরকারের কাছ থেকে, আমাদের প্ল্যাটফর্ম দিন? খুব কঠিন একটা প্রশ্ন যেখানে ইনকামের কথা চলে এলো, এবং এটা বলতেই হয়। মানে দেখো, ইনকাম খোঁজার জন্য যদি কেউ শিল্পী হতে চায় তাহলে আমার মনে হয় না হয় ভালো। কিন্তু একটা ব্যাপার আছে, আমাকে তো দিনের শেষে আমাকে তো একটা একদম ঘর চালাতে হবে, সংসার চালাতে হবে। ঠিক, সংসার চালাতে হবে। সেটার জন্য ধরো আজকে যিনি ডাক্তার হচ্ছেন বা যিনি ইঞ্জিনিয়ার হচ্ছেন, তার একটা বহু সময় ধরে পড়াশোনা আছে, সেই পড়াশোনাটাতে একটা খরচা আছে, তার অধ্যাবসায় আছে, তারপর সে গিয়ে একটা সার্টিফিকেট পাচ্ছে যে সে ডাক্তার। তো শিল্পীর তো আলাদা করে ওরকম কিছু সার্টিফিকেট পাওয়া যায় না। এই অধ্যাবসায় তো তাও করতে হয়, আমাকে তো প্র্যাকটিস তো করতেই হয়। এই কথাটাই বলছি যে আজকে আমি যদি গ্র্যাজুয়েশনের পর 5 বছর পড়াশোনা করি, তাহলে প্রথম নিজেকে ওই প্রশ্নটা করতে হবে যে আজকে যদি কেউ একটা চাকরি করছে, সে চাকরি করে, আমি কথার কথায় বলছি, 1030 ইনকাম করছে, তার জন্য মাসে 26 দিন সে 10টার সময় অফিস যাচ্ছে এবং সন্ধ্যে 7টায় বাড়ি ফিরছে, 5টায় ছুটি হচ্ছে, 6টায় বাড়ি ফিরছে, আমি ধরে নিলাম কথার কথায়। তো সে যে এই কাজটা করছে, সেক্ষেত্রে আমি গানের জন্য কি এই কাজটা করছি? মানে আমি অধ্যাবসায়টা সেই পরিমাণ কি করছি যেখানে আমি ইনকামের কথা চিন্তা করব? এটা প্রথম শিল্পীকে করতে হবে। দেখো, আমার এটা খুব মনে হয় যে কোনো একটা সরকারকে কিছু একটা বলে দেওয়া খুব সহজ। যেমন আমার বাড়ির সামনের রাস্তাটা নোংরা, এটা আমি বলতে খুব সহজে পারি, কিন্তু একটা প্যাকেট পড়ে থাকলে সেই প্যাকেটটা তুলে ডাস্টবিনে কিন্তু আমি কোনোদিন ফেলি না। এইটা আমি একদম বিরোধী, মানে আমি এটার একদমই বিরোধিতা করি সবসময়, যে প্রথম তুমি করো, তোমার করাতে তোমার যদি মনে হয় যে তুমি আর পারছো না, তখন তুমি কাউকে বলো যে তুমি এটা করো। এবার গান বাজনার ক্ষেত্রে দেখো, সরকার, নতুন সরকারের কাছে অ্যাজ আ আর্টিস্ট আমার ওই একটাই আবেদন থাকবে যে পাড়ায় পাড়ায় মেলা দরকার নেই, একটাই মেলা হোক, সেখানে হয়তো ডিউরেশন বাড়ুক। মানে দেখো, 5টা পাড়ায় 3 দিন করে মেলা হওয়ার থেকে আমার মনে হয় একটা মেলা 10 দিন হওয়া অনেক ভালো। সেক্ষেত্রে মেলা কম হোক, এত মেলার খেলার দরকার নেই, কারণ মানুষ কনফিউজড হয়ে যায়। এমন এমন সময় আসে আমাদের নিজের শহরে বর্ধমান, আর তুমি লোকাল বললে বলে একদমই তাই, আমি তো বর্ধমানের লোকাল ছেলে, এটা আমার বলতে কোথাও আপত্তি নেই। বাইরে আমরা যখন যাই তখন আমি সব জায়গাতেই বলি আমার বর্ধমানে বাড়ি। বহুজন বলেছে কলকাতা বলতে, আমি কোনো দিনের জন্য বলিনি এবং আগামী দিনেও বলবো না। এবার হ্যাঁ, এই যে বর্ধমানে এমন সময় আসতো একটা টাইমে যে আমরা মানে কনফিউজড হয়ে যেতাম কোন আর্টিস্টকে দেখতে যাব, এত মেলা হচ্ছে। তো এত মেলার প্রয়োজন নেই, কম মেলা হোক। এবং ওই তো মেলা যদি 10 দিনের হয়, যদি 7 দিন বাইরের আর্টিস্ট আসে, সমস্ত বর্ধমানের আর্টিস্টরা তাদেরকে শুনতে যাবে, এবং বাকি ওই 3 দিন যেন বর্ধমানের আর্টিস্টরা একটু সুযোগ পায়, তাতে যথাযথ
অর্থ নিয়ে হোক বা তার যেটা সেই মুহূর্তের সে বাজেট ঠিক করেছে অনুষ্ঠান করার জন্য আমি এই পয়সাটা নিই, এবং কোনো একটা মানুষ দরকার যে এটা বিবেচনা করবে, যে আমি তাকে হয়তো সিভি পাঠালাম, আমার গানের লিঙ্ক পাঠালাম বা আমার প্রোফাইল পাঠালাম, তার দেখে যদি মনে হয় যে হ্যাঁ এ বেটার, একে সুযোগ দেওয়া যেতে পারে, সুযোগটা দেওয়া যেতে পারে, এবং তারপরে যদি মনে হয় যে হ্যাঁ এগিয়ে যেতে পারে বা এর এগোনোর জন্য আমরা কিছু হেল্প করতে পারি, তাহলে যে কোনো মানুষই করবে। এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। ঠিক না, আমার যেটা মনে হয় যে আমার যেটা মনে হয়, এবং সেটা হচ্ছে যে সরকার থেকে একটা কাজ তো অবশ্যই করা উচিত, যে আমরা যেভাবে পাঠ্যপুস্তকে ক্লাস 9-10 বা 7-8 ইতিহাস ভূগোল পড়ি, বিজ্ঞান পড়ি, তো সেখানে কোনোভাবে গান, মিউজিক, ডান্স এগুলোতে কি আরও জোর দেওয়া যেত? মানে মানে আমরা মিউজিক নিয়ে পড়তে দেখেছি কলেজ লেভেলে, ডান্স নিয়েও পড়াশোনা হয় কিন্তু খুব লিমিটেড জায়গাতে। আমি বলছি বিবেকানন্দ কলেজে বা রাজ কলেজে গেলে আমি অত যাই না, হয়তো মিউজিক নিয়ে বা ডান্স নিয়ে পড়ার সুযোগ নেই, বিশ্বভারতীতে আছে। তা এইখানে কি কোথাও গিয়ে যে পাঠ্যপুস্তকে যেমন আমাকে ইতিহাস পড়তেই হবে ক্লাস 10 অবধি, ভূগোল পড়তেই হবে ক্লাস 10 অবধি, কোথাও গিয়ে কি করা যেত যে আমাকে মিউজিক পড়তেই হবে বা একটু ডান্স পড়তেই হবে? এটা তো আলটিমেটলি আমার মানে কী বলবো, আমার শিক্ষাটা সম্পূর্ণ হচ্ছে। আমি শুধু ইতিহাস ভূগোল পড়ছি বা অঙ্ক করছি, ইংরেজি করছি, তাদেরকে আমার শিক্ষা সম্পূর্ণ হচ্ছে নাকি না তার সঙ্গে যদি আমরা ডান্স বা মিউজিক আমরা অ্যাড করতে পারতাম? তো কোথাও গিয়ে কি শিক্ষাবর্ষে বা শিক্ষাক্ষেত্রে ডান্স বা মিউজিকে কি অ্যাড করা যায় আগামী দিনে? কি মনে হয়? এর থেকে ভালো তো আর কিছু হতেই পারে না। মানে একটা ছেলে যদি ক্লাস 1 থেকে 10 পর্যন্ত ইতিহাস ভূগোলের সাথে নাচ গানও পায়, তাহলে আরও চিনতে সুবিধা হবে। মানে আমরা যত বড় হই তত যেমন শহরের রাস্তাগুলো চিনতে শুরু করি, একটু একটু করে যাচ্ছি, একটু একটু করে বড় হচ্ছি আর নতুন নতুন রাস্তায় যাচ্ছি, সেরকম গানটা থাকলে অনেক বেশি সুবিধা হবে। 11-12-এ কিছু জায়গায় তো গান নিয়ে অবশ্যই পড়া হয়, এবং আমাদের বিশ্বভারতী, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি তো রয়েছে পড়াশোনা করার জন্য। তবে হ্যাঁ, স্কুল লেভেল থেকে গান, নাচ, খেলাধুলা এই সমস্তর উপর ছবি আঁকা, মূর্তি তৈরি করা, হ্যাঁ এগুলোর উপর গুরুত্ব দিলে তো নিশ্চয়ই ভালো হয়। কিন্তু এটা যেমন একটা খুব সত্যি কথা, আবার এটাও সত্যি কথা, এ পৃথিবীর সবাই শিল্পী হয়ে গেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার কে হবে? সেরকমই শিল্পীটা না একটা সত্তা, জানো তো। মানে শিল্পী তৈরি করাটা খুব কঠিন। তুমি যেটা বললে যে সবাই যেমন ডাক্তার হয় না, সেরকম অবশ্যই স্কুল লেভেল থেকে যদি নাচ গান নিয়ে পড়াশোনা করানো হয়, তাহলে তো আলাদা সুযোগ সুবিধা পাওয়া যাবেই। মানে ছেলেরা তো অন্তত জানতে পারবে যে গান বলেও একটা বিষয় হয় এবং সেটা নিয়েও পড়াশোনা করা হয়। এইসব দেখো আমি খুব কম জানি, তাও আমি বলছি যেটা সুবিধা হবে সেটা হলো প্রথম, যে আজকে আমরা যখন বড় হচ্ছি আস্তে আস্তে, তারপর যখন শিখতে শুরু করছি, আমাদের সাটা চিনতে অনেকখানি সময় লেগে যায়। একদমই তাই। এই ছোটো থেকে যদি আমরা শুধু সাটাই চিনি, আমরা 10 বছর যদি শুধু সাটা বলি, তার মানে ভাবতে পারছো ক্লাস 11-এ ছেলেটা কি গাইতে পারে? আমি সেটাই বলছি। এটা খুব ভালো বিষয়, এটা তো হবেই। এবং ওইটা মাঝে মাঝে মনে হয় সবাই যদি শিল্পী হয়ে যেত, তাহলে তো প্রধানমন্ত্রী একদিন দোতারা বাজাতো। সবাই শিল্পী হয়ে যাওয়া অ্যাকচুয়ালি ভালো দেশের জন্য বা গোটা পৃথিবীর জন্য ভালো। অনেক হিংসা কমে যাবে, অনেক ঝগড়া মারামারি কমে যাবে। অবশ্যই কমে যাবে। দেখো সবাই শিল্পী হয়ে গেলে পৃথিবী অনেক সুন্দর হয়ে যাবে। শিল্পী তো মানে আলাদা করে ভালো গান গাইলেই, ভালো নাচ করলেই শিল্পী হওয়া যায় না। আমার ব্যক্তিগতভাবে মনে হয় শিল্পী একটা আলো, যে আলোতে শহর, এ পৃথিবী, এ গাছ, এ আকাশ সমস্ত কিছু আলোকিত হচ্ছে। তো এই শিল্পী সেই যার থেকে অনেক আলো ডিস্ট্রিবিউট হয় আর কি, যার পাশে বসলেই আলো দেখা যায়। যেমন ভগবান শ্রীকৃষ্ণ, দেখবে তুমি যখনই একটা ছবি দেখবে পেছনে একটা আলো। শিল্পী মানে আসল শিল্পীর সামনে দাঁড়ালেও, আমি বলছি আমার কিছু শিল্পীর কথা ভেবে আমার গায়ে কাঁটা দিচ্ছে তুমি যদি দেখো, তো আমি এটা দেখেছি যে প্রকৃত শিল্পীর সামনে দাঁড়ালে না ওই আলোটা পাওয়া যায়, এবং ওই আলোর সংস্পর্শে যারা আসে তাদের মনে হয় যে পৃথিবী সত্যিই সুন্দর। এবং এখনও অনেক মানুষ বেঁচে আছে যাদের দেখলে ওই এখনকার কথা অনুযায়ী ট্রোলিং, লোককে নিয়ে হাসাহাসি, এসব আর ইচ্ছা করবে না, এগুলো খুব তুচ্ছ মনে হয়। ট্রোলিং কালচারটা আমাদের রিসেন্ট টাইমে সবচেয়ে খারাপ কালচার, এটা আমার মনে হয়। না, আমার হাতে ইন্টারনেট আছে বলেই আমার সাথে তোমার দেখা হচ্ছে না বলেই আমি যা কিছু বলতে পারি না। না অবশ্যই পারি না, মানে খুবই খারাপ কালচার। সব থেকে বড় কথা হচ্ছে ব্যক্তিগত আক্রমণ। একদমই তাই, এগুলো একদমই উচিত না। মানে ব্যক্তিগত, যেখানে তুই ব্যক্তিগতভাবে চেনেও না। একদমই তাই। কারো সম্পর্কে দুটো বাজে কথা বলতে মানুষ দুবার ভাবছে না, এটা আমার মনে হয় এটা একটু বন্ধ হওয়া দরকার। তার কোনো কাজ খারাপ লাগতেই পারে, কোনো একটা মানুষকে যে সবার ভালো লাগতে হবে তার কোনো মানে নেই, কিন্তু তার মানে এটাও রাইট নেই যে আমার যাকে ইচ্ছে হচ্ছে আমি দুম করে একটা বাজে কথা বলে দিলাম,
তো হতে পারে না সে যাকে আমরা দেখছি সে হয়তো ওটাই নয়, সে মানুষটা অন্য, এটাও তো হতে পারে। তো সেই জন্য আমার মনে হয় যে একটু মানে মানুষ হয়ে জন্মেছি তো একবারই, তাই একটু মানুষের মতো বাঁচাই ভালো। আচ্ছা না, আচ্ছা আমি একটা প্রশ্ন করছি যার কোনো পলিটিক্যালি রাইট অ্যান্সার দেওয়া যাবে না ভাই, পরিষ্কার রাইট অ্যান্সার দেওয়া যাবে না একদম, যেটা মনে হচ্ছে মানে পলিটিক্যালি কারেক্ট অ্যান্সার নয়। ওকে, বর্ধমানের এই মুহূর্তে বেস্ট 5টা ব্যান্ড উন্মাদকে বাদ দিয়ে 1, 2, 3, 4, 5 করে আমাকে বলতে হবে। নাম্বার 5-এ কে আছে? বর্ধমানে 5টা ব্যান্ড আছে এই মুহূর্তে? আছে, আমাদের মেলাতেই পারফর্ম করে, আমাদের মেলাতে সবাই লোকাল পারফর্ম করে। একটু সত্যি আর যদি জানা না থাকে তাহলে 3টে বললেও হবে, যে টপ 3 ব্যান্ডস অফ বারডোয়ান এক্সেপ্ট উন্মাদ। বা ব্যান্ড যদি না হয় আমি বলি যে সোলো আমাকেও গাইছে পারফর্ম করছে, সেরকম বললেও হবে। হ্যাঁ মানে আমি বর্ধমানের টপ 3টে ভালো আর্টিস্টের নামগুলো দিতে পারি। তাই হোক। 3 নম্বরে কি আছে? আমি একটা পরে শুনবো। একটা পরে শুনবে? 3 নম্বরে কি আছে? 3 নম্বরে আমার ব্যক্তিগতভাবে বর্ধমানের ব্যান্ড ফোক ট্রেলস ব্যান্ড হিসেবে ভালো, আমার বেশ ভালো, ওরা ভালো কাজ করার চেষ্টা করছে। আচ্ছা ভালো। নাম্বার 2-এ কে আছে? এত কঠিন প্রশ্ন। আমি জাস্ট 3টে ব্যান্ডের নাম জানতে চাই, ব্যান্ড বা সোলো যাই হোক। নাম্বার 2-এ কে আছে? আমি ব্যান্ড বলতে আর এই মুহূর্তেই কাউকে চোখ বন্ধ করলে মনে আসছে না। মানে সংকেত সরকার বলছে যে বর্ধমানে ফোক ট্রেলস বাদে অন্য কোনো ব্যান্ড ভালো নয়, ঠিক আছে? তারপর নাম্বার 2 ভালো নয় না, মানে এটা আমি বলি এমন হয় যে কিছু একটা অর্গানাইজ করলে ব্যান্ড জন্মে যাচ্ছে, আমার মনে হয় ওরকম করে ব্যান্ড। ঠিক আছে, বেশ বেশ। নাম্বার 2 আমি শুনতে চাইছি। নাম্বার 2 বর্ধমানে ভালো ব্যান্ড 2 আর ব্যান্ড বা সোলো, ব্যান্ড বা কেউ একা গান গাইছে, কেউ একা পারফর্ম করছে, দারুণ পারফর্ম করছে। নাম্বার 2-এ কে আছে? নাম্বার 2 আমার পারভেজের গান খুব ভালো লাগে। পারভেজ নাম্বার 2-এ আছে, মানে পারভেজের থেকেও ভালো কেউ আছে নাম্বার 1-এ, এবং সেটা সংকেত নয়, ঠিক আছে? সংকেতকে বাদ দিয়ে রাখেছি, সংকেত কাটলেও সংকেত একই থাকতো। আচ্ছা পারভেজ নাম্বার 2-এ আছে। 1-এ কে আছে? বেশ, আমার সব সময়ের জন্য খুব ভালো, আমার কানের আরাম হয়, মনের শান্তি হয় যার গান শুনে, এটা হচ্ছে পত্রালিকা। আমার অনেক দিনের বন্ধু। ওর গান শুনে আমি সবথেকে বড় কথা হচ্ছে আমি অনেক কিছু শিখতে পারি। শেখা বলতে ওই গান শেখা নয়, সেটা হচ্ছে গানের সঠিক যে ব্যবহার, মানে একটা কথাকে আমি কত সুন্দর করে বলবো এবং সেটা কেমন হবে, এটা আমি আমার অনলাইন বলতেও কোনো রকম অসুবিধা নেই। পত্রালিকা আমার বন্ধু সম, মানে ও আমার বন্ধুই, অনেক দিনের বন্ধু। ওর গান শুনতে আমার খুব ভালো লাগে, ও খুব ভালো গায় এবং আমার মনে হয় যে ও গানটাই যদি শুধু প্রফেশন করতে তাহলে অনেক দূর যেত। আর ও এমনি রিনাউন আর্টিস্ট, আমার প্রচণ্ড পছন্দের একজন আর্টিস্ট, ওকেই আমি 1 নম্বরে রাখবো এই মুহূর্তে। আচ্ছা আমি বলছি, এবং আমি আরেকটা জিনিস বলে দিই, এই যে বলছিল মৈনাকদা যে আমি থাকলে আমি একই থাকতাম, আমি মনে প্রাণে বিশ্বাস করি যদি কোনোদিন র্যাঙ্ক ক্রিয়েট হয় সে র্যাঙ্কে আমি থাকবো না। আচ্ছা না, আমি বলতে চাইছি যে সংকেত সরকার কী ধরনের গান গায়, জনারটা কি সংকেত সরকারের, কোন ধরনের গান গায়? সমস্যা নেই, ঠিক আছে। জনার, এটা একটা খুব ভারী একটা শব্দ। আমি এবং একটা গান আমি শুনতে চাইবো ওই জনারের এখনই। আমি দেখো এই জনার কথাটা না খুব একটা ভারী শব্দ। আমি যেহেতু একদম ছোট বয়স থেকে গান শিখিনি, আমি অনেক বড় হওয়ার পর ব্যান্ড করেছি এবং ব্যান্ড করতে করতে এগোতে যখন বুঝেছি যে না, শেখাটা খুব গুরুত্বপূর্ণ। তো ওই অনেকে বলে যে না শিখলেও বোধহয় হয়ে যায় না শিখলে, কিন্তু একটা সময় পর গিয়ে যেন তার হয় না, একটা সময় পর গিয়ে শিখতেই হয়। সেটা তুমি যার কাছেই শেখো না কেন, অবশ্যই, কিন্তু শিখতে তোমাকে হবে, শেখাটা খুব ইম্পর্টেন্ট। এবং আমি জনার বলতে আমি এতদিন যে গান বাজনা করে এসেছি, আমার যে গান ভালো লেগেছে আমি সে গান গেয়েছি। যেমন আমি রূপম ইসলামের গান গেয়েছি, ফসিলসের গান আমার ভালো লেগেছে, আমি শিলাজিৎ মজুমদারের গান গেয়েছি এবং আমি সেই গানটাই গেয়েছি যেই গানটা আমার মনে হয়েছে এই কথাগুলো তো আমারই, বা এইটা আমি বলতে চাই, আমি সেই গানগুলোই সবসময় গেয়েছি এবং আমার মনে হয়েছে যেই গানটা আমি বললে বোধহয় এই বলাটা আমার হবে, সেই গানগুলো আমি গেয়েছি। এখন মানে যে বয়সে এসে দাঁড়িয়ে আছি, যে বয়সটা আমার হয়েছে আর কি, তো সেই বয়সে এসে আমি শুধুমাত্র ফোক গান বাজনাটাই করি। আমার ফোক সাউন্ড খুব যেহেতু ভালো লাগে, সেহেতু আমার ব্যান্ডের সাউন্ড একটা রক সাউন্ড, আবার সেখানে ড্রামস বাজে, গিটার বাজে, এবং আমি চেষ্টা করি গানটাকে ফোক রাখা, মানে গানটাকে গানে যেন মাটির সুরটা থাকে সেটা রেখে গাওয়ার চেষ্টা করি। এবং এই মুহূর্তে ফোকাসড বলতে যেটা নিয়ে আমি কালচার করছি সেটা হচ্ছে শুধুমাত্র নিজের লেখা, নিজের সুর করা এবং নিজের গাওয়া। আমি ওরকম একটা গান শুনতে যাবো, নিজের লেখা, নিজের সুর করা, নিজের একটা গান। বহু মানুষ শুনেছে, মানে প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি এবং এই যে
আজকে প্রথম পডকাস্টে তুমি আমায় ডেকেছো, যে এটা খুব সত্যি কথা, তুমি জানো আমাকে অনেকে চেনে এবং সেই জন্যই বোধহয় ডেকেছো। এবং এটাও আমি খুব খুশি হয়েছি যে তোমরা সব সময় আমাকে এই গুরুত্বটা দিয়েছো, যে এটা দেখো এটা অনেক বড় একটা পাওয়ার, জানো তো, যে তুমি আমাকে যখন বলছো সংকেত তুমি ভালো, এখানে আমার দায়িত্বটা অনেক বেড়ে যায়, তো আমাকে আরও ভালো করতে হবে, এটা আমার আরও বেশি মনে হয়। তো সেরকমই একটা গান, যে গানটায় বহু মানুষ ভালোবাসা দিয়েছে, সেটাই দু লাইন হোক। একদম একদম। তোমায় একটু প্রাণ দেব, নয়তো একটা গান দেব, একটু প্রাণ দেব, নয়তো একটা গান দেব, ঠিক কতটা বাসলে ভালো তোমায় পাবো, বলো ঠিক কতটা বাসলে ভালো তোমায় পাবো, আমি তোমার চোখের কাজল হব, হব মাথায় গোঁজা ফুল, তোমার জন্য গিটার ছেড়ে আমি হব যে বাউল, তোমার মন খারাপের অন্ধকারে জ্বালবো আমি বাতি, তোমার জন্য উড়িয়ে দেব বন্দি খাঁচার পাখি, তোমায় একটু প্রাণ দেব, নয়তো একটা গান দেব, একটু প্রাণ দেব, নয়তো একটা গান দেব, ঠিক কতটা বাসলে ভালো তোমায় পাবো, বলো ঠিক কতটা বাসলে ভালো তোমায় পাবো। শেষ, একদম শেষ পর্বে এসে আমি যে গানটা গাইবো সেটা আমারই গান, এবং এই গানটার শেষের পার্ট থেকে শুরু করব। এটা একটা ফোক, যেটা আমাদের মাটির সুর এবং আমার নিজের কিছু সুরের মিশ্রণে তৈরি করেছিলাম, সেরকমই গান গাইবো। এবং এটা খুব সত্যি কথা, মানুষের একটু এগুলো বোঝা উচিত। পাখিটার মনো ভালা না, কেউ খবর নিল না, পীড়িত করে রাখলো খাঁচায়, অন্তর চিনল না, পাখিটার মনো ভালা না, কেউ খবর নিল না, পীড়িত করে রাখলো খাঁচায়, অন্তর চিনল না, কেমনে পাখি বন্দি থাকিস খাঁচার ভিতরে, শিকল ভেঙে জানা উড়ে মেঘের উপরে, বন্দি জীবন মানুষ জানে কষ্ট কতখানি, বুকের পাঁজর ভেঙেও আমরা একটু হাসতে জানি, আকাশ আকাশ উড়ে বেড়াস বাতাস গায়ে মেখে, আকাশ আকাশ উড়ে বেড়াস বাতাস গায়ে মেখে, ছোট্ট চোখের দু ফোঁটা জল ডানায় লুকিয়ে রেখে, আমার মনের ময়না পাখি তুই রইলি যে একাকী, তোর মনের খবর কেউ নিল না বনের ঠিকানায়, তুই উড়িস ডালে ডালে, রোদ বৃষ্টি মেখে গালে, তবু কেউ পেল না জলের হদিশ চোখের কিনারায়। তো আমি জানতে চাই যে খাদ্যান্বেষণ নিয়ে কেমন অভিজ্ঞতা সংকেত সরকারের, এবং কোনো খারাপ অভিজ্ঞতা হলে বলতে পারিস, মানে আমরা যাতে পরবর্তীকালে চেষ্টা করবো যেটাকে সংশোধন করতে। আমি ক্রিটিসাইজ করছি, কিন্তু সেই ক্রিটিসাইজটা যখন করছি যাতে আমি পরবর্তীকালে ভালো হতে পারি, এমন ক্রিটিসাইজই প্রয়োজন। তো আমাকে বল যে খাদ্যান্বেষণ নিয়ে তোর কেমন কী অভিজ্ঞতা, এবং আরও কী ভালো করতে পারি আমরা, বা তোর স্টেজ পারফরমেন্সে তোর এক্সপিরিয়েন্স কেমন? দেখো, খুব সত্যি কথা বলতে, সংকেত সরকার বা উন্মাদ ব্যান্ড, আমাদের ব্যান্ড, আমরা প্রচুর পয়সা নিয়ে এটা রটে এবং প্রচুর পয়সা নিয়ে থেকেও বড় কথা আমার মনে হয় যে আমি প্রায় 15 বছর গান বাজনা করছি, আমার ব্যান্ডের বয়স 10 বছর। আমরা যেই পয়সাটা চাই মানুষের কাছে, সেটা প্রয়োজন, নাহলে না আমরা সারভাইভ করতে পারবো না। মানে সেটা বেশি না কমের হিসেবে আমি যাচ্ছি না বা যেতে চাই না, এবং এটা আমি মেনটেন করি যে আমাকে ধরো এই খাদ্যান্বেষণ, তুমি আমাকে বললে যে আমি খাদ্যান্বেষণের কাছ থেকে যে পয়সাটা পাই, আজকে যদি ওই পয়সার কমে আমি অন্য কোথাও অনুষ্ঠান করে দিই, তাহলে খাদ্যান্বেষণ কী দোষ করলো? সেটা আমাকে মেনটেন করতেই হয়। আমি কথার কথাই বলছি, আমি যদি আজকে অনুষ্ঠান করতে 50,000 টাকা নিই, তাহলে কোনো একটা অর্গানাইজারের কাছ থেকে কেন 40,000 টাকা নেব? কারণ আগের অর্গানাইজারের তো 10,000 টাকা এক্সট্রা আমাকে দেওয়ার কোনো মানে হয় না। একদমই ঠিক কথা। তো সেটা আমাকে মেনটেন করতে হয়, এবং কোথাও একটা এই দায়িত্বটা আমার। আজকে যদি আমি পয়সা নিয়ে গান করি কোথাও, তাহলে আমি যে পয়সাটা তোমার কাছে নিই, সেই পয়সাটা আমি বাকিদের কাছেও নেব। যদি পয়সা না নিতে হয় একদম, আমার তখন মনে হয় যে আমি তাহলে কিছুই নেব না, আমি নিচ্ছিই না। আমি এটা কোনো কিছুতে ডোনেট করলাম, বা আমি এটা অন্য চ্যারিটি করলাম, আমি নিলামই না। কিন্তু অনুষ্ঠান করতে গেলে আমি এই পয়সাটা নিই,
এবং সেটা এতটা কম হলে নিতে পারবো, ব্যাস এতটাই। মানে আমি যেখানে যদি এবছর আমার বাজেট 50,000 টাকা হয়, তো আমি কারো কাছ থেকে 60,000 টাকাও নেবো না। এইটা আমি খুব মেনটেন করি। তাই এবার তুমি যে প্রশ্নটা করলে খাদ্যান্বেষণ পয়সা দেয় কি না, দেখো এটা আমি বহু জায়গায় শুনেছি জানো তো, এবং অনেক ব্যান্ড আমাকে বলেছে যে তোমাকে পয়সা দেয়, আমাদের দেয় না। এটা কেমন কথা, মানে এটা হতে পারে না। মানে খাদ্যান্বেষণ পয়সা দেয় না, আমাকে যদি কেউ বলে আমি কি করে বিশ্বাস করব? কারণ আমি যেই বছর অনুষ্ঠান করেছি সেই বছরে আমি যেই পয়সাটা বাকি 10 জনের কাছ থেকে পাই, খাদ্যান্বেষণ আমাকে সেটাই দিয়েছে। সেখানে কোনো রকম কম্প্রোমাইজ করা বা কম নে বা চেনা বলে তোকে কম দেব, আমার সাথে কোনো দিন হয়নি এটা। তাহলে আমি বাজেট নিয়ে সেই অর্গানাইজারকে খারাপ বলতেই পারি না। এরপরের বিষয় রইল সেটা হলো কি যেন আমাকে জিজ্ঞেস করলে? আমি জিজ্ঞাসা করলাম যে, আমিও ভুলে জিজ্ঞেস করলাম। আচ্ছা ঠিক আছে, এটা ঠিক আছে, আমি কথা বলছি একটা অন্য কথা। সেটা হচ্ছে এরকম কি অভিজ্ঞতা হয়েছে? অভিজ্ঞতা কেমন শো করা? অভিজ্ঞতা কেমন শো করা সেটা আসছে আমি পরে। আমাকে আরেকটা কথা, এই যে কথাগুলো হচ্ছে টাকা পয়সা নিয়ে কথা হচ্ছে, এরকম কোনো অভিজ্ঞতা হয়েছে যে কোনো অর্গানাইজার বলেছে যে দাদা একটু কম টাকা নাও, তুমি একটা কাজ করো, তুমি 2 গান কম গিয়ে দিও, তুমি 10টা গান গাইছিলে তুমি 8টা গান গিয়ে দাও, তুমি একটু 5টা কমিয়ে দাও। মানে তখন কি জুতোটা খুলতে ইচ্ছা করে? বললামই না প্রোগ্রাম, এরকম প্রোগ্রাম বা এরকম কি অভিজ্ঞতা হয়েছে? 2-3টে গান তুমি কম করে, একটা থেকে কম নিয়ে, একটা গিটার আমার লাগবে না, একটা গিটারটা বাদ দাও, গিটার ছাড়া তুমি গিয়ে দাও, কিন্তু কম টাকা হয় জানো তো। মানে মানুষের এরকমও হয় যে বলে বেস গিটারটা তো বুঝতে পারছি না, বাদ দিয়ে দাও। এবং এটাও হয়, আমি তোমাকে মানে নাম করছি না, নাহলে সবাই গালাগাল দিচ্ছে, সেই দলটাকে আর আমি দিয়েছিলাম। মানে পয়সার জন্য মেলা হচ্ছে, দেখি 2টো বেস গিটারিস্ট বাজাচ্ছে। আমি মানে কি হচ্ছে বলে, না অর্গানাইজারের বেশি পয়সা হবে, মানে এটা কারা? মানে এই পৃথিবীতে অনেক ধরনের মানুষ আছে, মানে কি অনুরোধ যে আমার কাছে আসে। মানে আমি না খুব কম রাগী, মানে সবচেয়ে মজার নয়, সবচেয়ে রাগের মানে কি আছে এরকম? মানে রাগের বলতে ধরো, আমাকে একজন অর্গানাইজার ফোন করেছে, তো সে আমাকে বলছে যে তুমি আমাদের ক্লাবে একটা অনুষ্ঠান হবে, তো তুমি তোমাদের ব্যান্ড নিয়ে আসবে, তোমরা কতক্ষণের অনুষ্ঠান করবে? তো আমি বললাম আমরা 2 ঘন্টা অনুষ্ঠান করি, কোথাও শিডিউল থাকলে 1.5 ঘন্টা, 1 ঘন্টা 45 মিনিট এরকম হয় আর কি, যার যেমন প্রোগ্রাম শিডিউল হয়। বললো হ্যাঁ আমাদের 1.5 ঘন্টা হলেই চলবে, তো তোমরা কখন কি ঢুকবে বা তোমাদের কি ইনস্ট্রুমেন্ট আছে, কিভাবে সেট আপ করতে হবে, সব কিছু সমস্ত কথাবার্তা হয়ে গেল। দিয়ে আমাকে বলছে, মানে এটা মানে খুব পুরনো কথা যে আমি বলছি তা কিন্তু না, বছর 2-3 আগের কথা বলছি। দিয়ে আমি বললাম সব হয়ে গেল। আমি বললাম হ্যাঁ আমাদের তো একটা এগ্রিমেন্ট লেটার হয়, তো আমাদের কি টেক রাইডার যাবে, সাউন্ড রিকোয়ারমেন্ট কী আছে, আর টোটাল টেক রাইডার এবং বাজেট PDF আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি, আপনি যেটা অ্যাডভান্স করবেন তারপর আমার অফিসিয়ালি কেউ আপনাকে করে নেবে। তুই বলছে বাজেট মানে ধরুন আমরা ওই টিফিন রেখেছি আর গাড়ি ভাড়া রেখেছি। এবার আমি ভাবছি আমি না, তারপর আর কি বলবো, আমি ভাষা হারিয়ে ফেলেছি। আমি বললাম যে একটা কাজ করুন, জানেন তো, আপনি একটা অন্য কাউকে খুঁজে নিন। দিয়ে বলছে কেন, তোমরা গাইতে পারবে না? আমি বললাম না, গাইতে তো পারবো, কিন্তু টিফিন তো আমি ঘরে করি রোজ, তাই আলাদা করে টিফিন খাওয়ার জন্য গান গাইতে যাওয়ার কোনো মানে হয় না। এবং গাড়ি ভাড়া করে এত দূর আপনাদের কাছে যাব, আমাকে তাহলে কেন ডাকছেন? এবং কিছু মানুষের একটা এরকম কনসেপ্ট আছে, তার তুমি যেমন বললে যে একটা গিটারিস্ট তাহলে কম আনুন। অনেক শো হয় এমনও যেখানে সোলো শো গাইতে যাই, ডুও গাইতে যাই, ট্রাইও গাইতে যাই, কিন্তু তাদের ফুল ব্যান্ডের একটা অনুষ্ঠানে 5,000 টাকা কম নিয়ে একটা মিউজিশিয়ানকে কম আনুন, এটা হয় না আর কি। মানে এটা কী করে বোঝাই বলো তো? মানে ওই ধরো একটা ফোন কিনতে গেলে তুমি, এখন যদিও চার্জার আলাদা করে কিনতে হয়, দিয়ে বললে একটা কাজ করো, ফোনটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি, ডিসপ্লেটা কিন্তু নেই। তো ওরকম সাইকেল কিনতে গেছি, চাকাটা নেই। হ্যাঁ, সাইকেল কিনতে গেছি, চাকা নেই। মানে এটা আরো ভালো করে বোঝানোর জন্য আমি একটা সাইকেল কিনলাম, চাকা দুটো কিন্তু তোমাকে না হলো তুমি চালাতে হবে, চালিয়ে বাড়ি নিয়ে যেতে হবে, কিন্তু একটা চাকা নেই। তো এরকম ব্যাপার। এবার দেখো এই পৃথিবীতে সমস্ত ধরনের মানুষ থাকবে, এটা কিছু করার নেই। মানে আমরা তো এত ধরনের মানুষ দেখে অভ্যস্ত, এবং এই বিগত কয়েক বছর তো বেশ কিছু কমেডিয়ান মানে মানুষ দেখলাম, মানে অদ্ভুত। আরেকটা কথা হচ্ছে যে কেউ এরকম বলেছে যে তোমরা তো বাংলা ব্যান্ড, তো অর্কেস্ট্রা গাও তো গাইতে পারবে, তো একটু ওই রাজা একটু গিয়ে দাও, এরকম কি অভিজ্ঞতা হয়েছে? প্রচুর, মানে এরম অভিজ্ঞতা ভুড়ি আছে। মানে দুর্গাপুরে শো করতে গিয়ে এরম অভিজ্ঞতা হয়েছে যে গান গেয়েছি, সেই শেষ গানের আগের গান হয়তো গাইবো, ধনধান্য পুষ্প ভরা শুরু হবে,
শেষ হচ্ছে, অনুষ্ঠান শেষ হবে, একজন হঠাৎ করে এসে বললো 2 ঘুট মুঝে ভি পিলা দে, স্বাভাবিক হবে না? কি হচ্ছে মানে একটু পার্থ করে বোঝা দেওয়া উচিত আমাদের অডিয়েন্স, এটা বলি আমরা শেষ করবো আজকে, যে একটা বাংলা ব্যান্ড এবং একটা অর্কেস্ট্রার মধ্যে বেসিক কি পার্থক্য আছে। হ্যাঁ, এবং এটাও বলা উচিত, মানে এখন এটা অনেক ভালো হয়েছে। মানুষ মানে আমি কাকে শুনতে ডাকছি এটা মেনটেন করে। দেখো কিছু জায়গায় এরকম থাকবেই, এবং ওটাই তো সময় বলা হয়, যে আগে এটা প্রচণ্ড হতো, যেহেতু একটা সময় ছিল শুধু আমরা রাতব্যাপী অনুষ্ঠান দেখেছি। বাংলা ব্যান্ডের একটা অনুষ্ঠান হচ্ছে, বা ওই নতুন অরিজিনাল কম্পোজিশন নিয়ে কেউ ব্যান্ড করেছে, এরম তো এক সময় খুব দুর্লভ ছিল। তো যেই সমস্ত মানুষগুলো এই সময় স্ট্রাগল করেছে তাদেরকে তো হ্যাটস অফ, মানে তাদের জন্যই আজকে আমরা এই গিটার হাতে নতুন গান তৈরি করার কথা ভাবতে পারছি। তারা তো যুদ্ধটা করে গেছে, আমরা জাস্ট প্রহরী হয়ে বসেছি, আমাদের পাহারাটা দিতে হবে। তো সেই পাহারাটা দেওয়ার দায়িত্ব আমাদের, এবং এটা মানুষকে বোঝানোর দায়িত্ব আমাদের। তো আমি ওটা সবসময় মেনটেন করি যে আমি 10 জনের কাছে পৌঁছাবো, সেই 10 জন আরও 10 জনের কাছে পৌঁছাবে, এই সিনেমার মতো আর কি, আস্তে আস্তে ছড়িয়ে যাবে। একদিনে তো কোনো কিছু হয় না, কিন্তু ওই আশাটা রাখতে হবে একদিন ঠিক হবে। খুব ভালো। তা আমরা আজকে এখানে শেষ করবো আমাদের ইভেন্টটা, তো একটা গান গেয়ে আমরা শেষ করবো, মানে গান শুনে শেষ করবো না, তার গান গেয়ে তো নয়, একটা গান আমরা শুনবো এবং গান গেয়ে আজকে আমাদের প্রথম পডকাস্ট শেষ হবে। আপনারা জানাবেন আমাদের কেমন লাগলো, তাহলে আমরা আগামী দিনে আগে নিয়ে আসতে পারবো ভালোভাবে। সংকেতকে একদম শেষ পর্বে এসে আমি যে গানটা গাইবো সেটা আমারই গান, এবং এই গানটার শেষের পার্ট থেকে শুরু করব। এটা একটা ফোক, যেটা আমাদের মাটির সুর এবং আমার নিজের কিছু সুরের মিশ্রণে তৈরি করেছিলাম, সেরকমই গান গাইবো। এবং এটা খুব সত্যি কথা, মানুষের একটু এগুলো বোঝা উচিত। পাখিটার মনো ভালা না, কেউ খবর নিল না, পীড়িত করে রাখলো খাঁচায়, অন্তর চিনল না। পাখিটার মনো ভালা না, কেউ খবর নিল না, পীড়িত করে রাখলো খাঁচায়, অন্তর চিনল না। কেমনে পাখি বন্দি থাকিস খাঁচার ভিতরে, শিকল ভেঙে জানা উড়ে মেঘের উপরে। বন্দি জীবন মানুষ জানে কষ্ট কতখানি, বুকের পাঁজর ভেঙেও আমরা একটু হাসতে জানি। আকাশ আকাশ উড়ে বেড়াস বাতাস গায়ে মেখে, আকাশ আকাশ উড়ে বেড়াস বাতাস গায়ে মেখে, ছোট্ট চোখের 2 ফোঁটা জল ডানায় লুকিয়ে রেখে। আমার মনের ময়না পাখি তুই রইলি যে একাকী, তোর মনের খবর কেউ নিল না বনের ঠিকানায়। তুই উড়িস ডালে ডালে, রোদ বৃষ্টি মেখে গালে, তবু কেউ পেল না জলের হদিশ চোখের কিনারায়।